এই 235 কোটি মুসলমানের একেবারে জাত শত্রু, একেবারে অন্তরের শত্রু হলো, অন্তরের বিষ হলো এই শুভেন্দু অধিকারী। আর যখন ভোমরা বন্দর, ওই বেনাপোল বন্দরে লাখ লাখ লোক শরণার্থী হিসেবে দেশে ঢুকবে, তখন কেমন লাগবে ভাই আপনাদের? আমি খুব কষ্ট পেয়েছি গত কালকে রেজাল্টের পরে। বাংলাদেশে আওয়ামী লীগের অনেক ভাইয়েরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ইউটিউবে ছাড়তেছেন, বিভিন্ন বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, বিভিন্ন জায়গায়, যে ধন্যবাদ জানাই ওই শুভেন্দু অধিকারী জেতার পরে। সাথে আবার একটা বক্তব্য জুড়ে দিচ্ছেন 24 সালে শেখ হাসিনা সরকারের পতনের পরে ইন্ডিয়া যাওয়ার পরে সে বলেছিল শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে আমরা আবার এয়ারপোর্টে নিয়ে আবার দিয়ে আসবো ঢাকায়, ফুলের মালা গলায় দিয়ে তাকে আবার বরণ করে নিতে হবে, সেই বৈধ প্রধানমন্ত্রী। ঢাকা শহরে আমেরিকার পতাকা নিয়ে আপনারা মিছিল দিয়েছেন ট্রাম্পের পক্ষে জিতার পরে। সি সি সি। আর এই শুভেন্দুর কাণ্ডেও আপনারা তাই ঘটালেন। আপনারা কি জানেন যদি 4 কোটি মানুষের শরণার্থী হিসেবে বাংলাদেশে ঠেলে দেয়, 1 কোটি মানুষের মারে ফেলে অবস্থাটা কী হবে? এই কয়েক ঘন্টায় দেশের অন্তত 5 কোটি মানুষের সমর্থন হারাইছেন আপনারা। 5 কোটি মানুষের হৃদয় থেকে আপনারা মুছে গেছেন। এই আওয়ামী লীগের লোকজন যারা এই পোস্টগুলো করছেন, এটা আপনারা করেন না। আপনারা দ্রুত এখান থেকে ফিরে আসুন, আর শুভেন্দুর মতো কসাইয়ের সাপোর্ট দিয়েন না। গতকালকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের রেজাল্ট দিয়েছে। সেখানে দেখলাম ওই বিজেপি, ভারতীয় যে উগ্র হিন্দুত্ববাদী দল, যারা কেন্দ্রের শাসনেও আছে দীর্ঘদিন, আর এই পশ্চিমবঙ্গ রাজ্য, এখানে দীর্ঘদিন তৃণমূলের শাসন ছিল, মমতা ব্যানার্জির শাসন, যারা ছিল একটি অসাম্প্রদায়িক দল, এবং তারা এই 15 বছর একটানা ক্ষমতায় ছিলেন। থাকার পরে সেখানে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন নিয়ে সুন্দরভাবে চলতেন, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে এখানে চলাফেরা করতো। কিন্তু এখানে যে বিরোধী দলের নেতা ছিল শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী ছিলেন বিরোধী দলীয় নেতা, বিজেপির সভাপতি ছিলেন দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গ রাজ্যের। তারপরে যেভাবে তারা এই গত নির্বাচনে অনেক কৌশলে, দীর্ঘদিন এই কেন্দ্রীয় সরকারের, মোদী সরকারের প্ল্যান ছিল পশ্চিমবঙ্গ রাজ্যটা আমাদের দখলে নিতে হবে। ঠিক সেই প্ল্যানের অংশ হিসেবে 16 সালে চেষ্টা করেছে, পারে নাই। 21 সালে সর্বোচ্চ চেষ্টা করেছে, পারে নাই। তারপরে তারা টার্গেট নিল 26 সালে এটা দখল করতে হবে। ঠিক সেই অনুযায়ী নির্বাচন করে তারা 93 লক্ষ মুসলমান ভোটারকে এনআরসির দোহাই দিয়ে তারা এই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে, যারা দেশের বৈধ নাগরিক না। এইভাবে 93 লক্ষ মুসলিম ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিছে। বাদ দেওয়ার পরে আরও বিভিন্ন কৌশল নির্বাচনী কমিশনের মাধ্যমে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিভিন্নভাবে, যে কোনোভাবে এই পশ্চিমবঙ্গ দখলে নিতে হবে সেটা তারা করছে। তারপরে রেজাল্টে দেখলাম সর্বশেষ 294 সিটের মধ্যে বিজেপি 208 সিট পেয়েছে, এই মমতা ব্যানার্জির দল তৃণমূল পেয়েছে 89 সিট, অন্যান্য যারা আছে তারা ওই কংগ্রেস 1 সিট, ওই সিপিএম 2 সিট, এরকম যাই হোক মোট 293 সিট। তা এই অবস্থার পরে এখন ওইখানে মোট হলো, একটু বর্ণনা দিই, সেটা হলো ভারত মোট দেশটা হলো 32 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের একটা দেশ। সেখানে 29টা প্রদেশ আছে। 29টা প্রদেশের মধ্যে একটা প্রদেশ হলো পশ্চিমবঙ্গ। তো এই পশ্চিমবঙ্গ হলো 90,000 বর্গ কিলোমিটার আয়তনের একটি রাজ্য, আর আমাদের বাংলাদেশ হলো 1,47,570 বর্গ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ হলো পশ্চিমবঙ্গ রাজ্য। তা এই অবস্থায় ওখানে জনসংখ্যা 12 কোটি, ভোটার প্রায় 7 কোটি। তো 12 কোটি জনসংখ্যার মধ্যে 4 কোটি জনসংখ্যা হলো মুসলমান সম্প্রদায়ের বা মুসলিম সম্প্রদায়ের লোক। 4 কোটি 12 কোটি জনসংখ্যার মধ্যে 4 কোটি, মানে 3 ভাগের 1 ভাগ জনসংখ্যা মুসলমান। এবং তারা আসলে, সত্যি কথা হলো, ভারত এই মুঘল আমলে মুসলিম শাসনে ছিল, নবাবদের আমলে ভারতের কয়েকশো বছরের মুসলমান শাসন ছিল, যেভাবে তারপরে এই নবাবরা ব্যর্থ হয়ে তারপরে এটা হিন্দু শাসনে চলে যায়। এখন সেই অবস্থায় তারা সংখ্যাগরিষ্ঠ জাতিতে হিন্দু। তো ওখানে 143 কোটি মানুষ। তো 143 কোটি মানুষের মধ্যে 12 কোটি জনসংখ্যা হলো পশ্চিমবঙ্গ রাজ্যে, তার ভিতর 4 কোটি মুসলমান। তো এই মুসলমান বিদ্বেষী একটা দল কেন্দ্রীয় সরকারেও আছে। তারা দেখছেন, গুজরাটের কসাই বলা হয় যাকে, সে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী। গুজরাটের ট্রেনে আগুন দিয়ে 2000 মুসলমানকে পুড়িয়ে মেরেছিলেন 2002 সালে। তারপরে আরও অনেক ঘটনায় তো আছেই। এখন ওই উত্তরপ্রদেশে বাবরি মসজিদ, অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির নির্মাণ করেছেন, দেখেছেন। তারপরে তারা এখন ওই
তাদের যখন হিন্দু ধর্মের অনুষ্ঠান থাকে তখন মসজিদে আজান দিতে দেয় না, মাইকে আজান দেওয়া তো নিষেধই, তারপরে মসজিদগুলোতে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে বলে মুসলমানদেরকে, এই গুজরাটে, তারপরে উত্তরপ্রদেশে, বিভিন্ন মধ্যপ্রদেশে। তারপরে ওই মুসলমানরা করে কি, বাধ্য হয়ে কালো কাপড় দিয়ে মসজিদটা ঢেকে ফেলে যাতে দেখা না যায়। তাদের যখন অনুষ্ঠান থাকে, দিওয়ালি, চড়ক পূজা টুজা থাকে, টোটালি মসজিদ, মাদ্রাসা, এতিমখানাটা না একেবারে বন্ধ করে দেওয়া লাগে বাধ্যতামূলক। এরকম নির্যাতনে তারা আছে। কাশ্মীর একটা মুসলিম প্রদেশ, ওখানে বর্তমান জনসংখ্যা 36 লক্ষ, ওখানে 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু। তো এই 36 লক্ষ মানুষের জন্য 6 লক্ষ সেনা সদস্য মেশিন গান নিয়ে থাকে, মানে 6 জন মানুষকে একজন আর্মি মেশিন গান নিয়ে পাহারা দেয়। আর নির্যাতন, হত্যা, ধর্ষণ, মা বোনের ইজ্জত লুটে, এগুলো তো আছেই সরকার কর্তৃক, রাষ্ট্র কর্তৃক। তা এইভাবে নির্যাতন করে। তা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, একজন পোড়খা রাজনীতিবিদ, ওনার রাজনীতির প্রশংসা করতেই হয়। উনি উনি অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে উনি আসলে চলছেন, সবাইকে নিয়ে, সব সম্প্রদায়ের লোককে নিয়ে সুন্দরভাবে শান্তিতে যাতে বসবাস করা যায় সেই চেষ্টাটা করছেন। চেষ্টা করে সেটা সফল হয়েছেন উনি গত 15 বছরে। তারপরে এই বিভিন্ন ষড়যন্ত্রে আজ এই পর্যায়ে ওখানে 85টা আসন নিয়ন্ত্রণ করে মুসলিম ভোট। এই মুসলিম ভোট যেদিকে দেয় ওরা সংখ্যাগরিষ্ঠই একেবারে, এই 85টা আসনে 294টার মধ্যে। ওই 85টা সিটের ভিতর সবসময় সিপিএম ছিল, 34 বছর শাসন, কংগ্রেস ছিল, তার আগে ডাক্তার বিধান রায়ের নেতৃত্বে, তারপরে এই বুদ্ধদেব ছিল, জ্যোতিবাবু ছিল। এদের সময়ও ওই আসনগুলোতে তারাই ভোট পাইছে এবং তারাই জিতছে ওই আসনগুলো। তারা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে থাকতো, সব সম্প্রদায়ের লোকজন নিয়ে মিলেমিশে চলতো। তাই তারপরে এই মমতা ব্যানার্জি আসার পরেও এই 15 বছর দেখা গেছে ওই 85টা সিটের 75-80টা সিটই সে পাইতো, মুসলমানরা ভোট দিত, এটাই সঠিক। এইবারের নির্বাচনে ওই সিটগুলোর 93 লক্ষ ভোটারকে এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে, এবং এই কেন্দ্রীয় বাহিনী মিলে জোর জবরদস্তি করে তাদেরকে বলা হয়েছে এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এরা পাকিস্তানি অনুপ্রবেশকারী, এরা এদেশের বৈধ নাগরিক না, এই বলে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি বাকি যে লোকগুলোও আছে ভোটার লিস্টে, আরও 1-1.5 কোটি ভোটার আছে মুসলমান, এগুলোকেও বাদ দিবে। সেই প্রক্রিয়া চলতেছে এবং সেটা সহজ হয়ে গেছে এখন এই বিজেপি সরকার ক্ষমতায় আসার কারণে। তা এখন এই অবস্থা তৈরি হলে তারপরে তারা তো আগেই হুঙ্কার দেশে, কিন্তু ওই সিটগুলোও যখন মুসলিম অধ্যুষিত সিটগুলোও যখন বিজেপি পাইছে, তারপরেও তারা জয়ের পরে শুভেন্দু প্রেস কনফারেন্স করে বলছে যে না, মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, আমি হিন্দুত্ববাদীদের ভোট পেয়ে আমি ক্ষমতায় আসছি বা জয়ী হয়েছি। এটা বলার অর্থ কি? সেই পুরনো রাগ বা তাদের যে এতদিন ক্ষমতায় না থেকেও কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে যেভাবে নির্যাতন চালানো হয়েছে, সেই নির্যাতনটাই আসলে চালাবে, এই উদ্দেশ্যটা এটাই। এবং তাদেরকে আগেই বলেছে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এরা সব বাংলাদেশি, এরা সব মৌলবাদী জঙ্গি। আসলে মৌলবাদী জঙ্গি দলটা হলো পৃথিবীতে একটা দলই আছে, সেটা হলো বিজেপি নামক দল, ভারতের এই ভারতীয় জনতা পার্টি। তারা আসলে এই ধর্মীয় মতবাদে বিশ্বাসী, তারা এই ধর্ম নিয়ে দল করে হিন্দু মুসলমানের বিভেদ ঘটায়। ভারত হলো বহু মত ধর্মের মানুষের বসবাস হলো ভারত। পৃথিবীর এই ভারতবর্ষে যত মত ধর্মের মানুষ বসবাস করে, পৃথিবীতে আর কোনো দেশে এরকম ধর্মের মানুষ বসবাস করে না, বিভিন্ন ধর্মের। কিন্তু সেই দেশটাকে এই বিজেপি ক্ষমতা এসে ধ্বংস করে দিয়েছে। সেখানে মূল সংখ্যালঘু হলো ওই মুসলমান সম্প্রদায়। 143 কোটি মানুষের ভিতর 30 কোটি মুসলমান আছে ভারতে। যা বাংলাদেশে মুসলিম দেশ তার থেকেও অনেক বেশি। বাংলাদেশে 18-19 কোটি মুসলমান 20 কোটির মধ্যে, আর সেখানে মুসলমান দেশ না, তারা ওখানে সংখ্যালঘু, তারপরেও 30 কোটি মুসলমান আছে ভারতে, তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 4 কোটি। তা এই অবস্থায় ওইখানে মিলেমিশে থাকা, বা ওই যে কংগ্রেস শাসন ছিল, তারপরে ওই তৃতীয় মোর্চা শাসন ছিল, তারা এটা মাইনেছে নেই এবং সবাইকে নিয়ে চলতো। কিন্তু এই বিজেপি আসে কেন্দ্রীয় সরকারের লোকসভা নির্বাচনে, বিভিন্ন রাজ্যের নির্বাচনে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকার পরেও তারা একজন মুসলমানকে প্রার্থী করে না, মন্ত্রী দেয় না, এমপি হয় না, কিছুই না। কোনো নির্বাচনে তারা মুসলমানদেরকে ক্যান্ডিডেট করে না, কিন্তু অন্যান্য দল করে। এবারও মমতা ব্যানার্জি 47 জন প্রার্থী দিয়েছে মুসলমান, 294-এর ভিতরে, অনেকে জিতে আসছে। তা এখন এই অবস্থায় এই উগ্র হিন্দুত্ববাদী দল তারা যেভাবে অনেক কলকৌশল করে 93 লক্ষ মুসলিম ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে তাদেরকে বাংলাদেশি বলে যে কোনোভাবে নির্বাচনী বৈতরণী পার হয়ে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে গেছে। হয়তো 2-1 দিনের ভিতর শপথ হবে। কিন্তু আসলে এই শপথের পরে যে কি হবে, ওখানে যারা বসবাস করে মুসলমান, তারা ভোট দেওয়ার পরেও, বাধ্য হয়ে ভোট দেওয়ার পরেও এখন তাদেরকে নির্যাতন করবে বলে
যে নির্বাচিত হয়েছে 2 দিন পরে মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেবে, সে বলতেছে আমি তাদের কোনো ভোট পাই নাই, তারা আমাকে ভোট দেয় নাই, আমি হিন্দুত্ববাদী ভোট পেয়ে আমি জিতেছি, আমি আমার হিন্দুত্ববাদী মতবাদ নিয়েই আমি এগোবো। একেবারে ওপেন, সারা পৃথিবীর 600 কোটি মানুষ দেখেছে তার এই বক্তব্য। এর অর্থ কি বোঝেন? কি নির্যাতনটা তাদের উপর আসতেছে জানেন? 47 সালে ভাগ হয়েছিল এসব নির্যাতনের কারণে। বিহার রাজ্যের মুসলমানদেরকে কচু কাটা কেটে ফেলা হয়েছে, হওয়ার পরে তারা এই যে বাংলাদেশের মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, এই ঠাকুরগাঁ, যশোর, দিনাজপুরে, বহু জায়গায়, সাতক্ষীরাতে বহু বিহারিরা এখনও আছে। এই 85 বছর ধরে তারা বসবাস করতেছে। তারা ওই নির্যাতনের জন্য তারা অনেক মানুষ নিহত হয়েছে, বাকি যারা বেঁচে ছিল এরা চলে আসছিল। ঠিক সেই রকম একটা পরিবেশ আসতেছে, হয়তো বললে খারাপ শোনা যাচ্ছে বা আপনারা খারাপ বলতে পারেন, কিন্তু সেই পরিবেশ আসতেছে। কি করবে জানেন? ওরা ক্ষমতায় বসেই খুব সুন্দর কৌশলে সমস্ত লোকগুলোর থেকে, ভোটার লিস্টের থেকে নাম বাদ দিবে। নাম বাদ দেওয়ার পরে তাদের যে গুরুত্ব ছিল, তাদের যে অবস্থান, তাদের যে ব্যবসা বাণিজ্য চলাফেরা, এবং সবচেয়ে বড় বিষয়, গর্বের বিষয়, এই 30 কোটি মুসলমানই ভারতের, তারা খুব শক্ত অবস্থান নিয়ে থাকে। তারা ধনী, তারা প্রভাবশালী, তারা ক্ষমতাবান, তারা শিক্ষিত, তাদের দক্ষ বড় ব্যবসায়ী। এই দক্ষ অবস্থান নিয়ে তাদের অর্থবিত্ত সব কিছু মিলে তারা খুব অনেক নির্যাতনের ভিতরও সুন্দরভাবে তারা ওখানে বেঁচে ছিল বা বেঁচে আছে বা চলাফেরা করে। সেই অবস্থানটা শেষ করে দেবে। এবার প্রথম হলো ভোটার লিস্টেতে সবার নাম বাদ দিবে, নাম বাদ দেওয়ার পরে বলবে এরা এদেশের নাগরিক না। এই কথা বলে কিছুদিন আগেও পশ্চিমবঙ্গে সরকারে ছিল না, তারপরেও তারা বহু লোককে এই পুশিন করছে বাংলাদেশের ভিতরে যে এরা বাংলাদেশি, আসলে তাদের নাগরিক, ওখানেই জন্ম, তারা ভোটার লিস্টে নাম আছে, তারা নাগরিকত্ব ওখানে জন্মসূত্রে, তাদেরকে বাংলাদেশে মাঝে মাঝেই এরকম 20-30 জন ধরে এনে আসামেতে ধরে এনে দিল্লি থেকে ধরে এনে বাংলা ভাষাভাষী তাদেরকে পুশিন করেছে বাংলাদেশে। আর এখন এইটা অনেক কষ্ট করে মমতা ব্যানার্জি ঠেকিয়ে রাখছিল 15 বছর, ধন্যবাদ জানাই তাকে। কিন্তু আসলে বিধাতা মানে বিমুখ হয়ে গেছে নাকি বলতে পারবো না। এখন এই 4 কোটি মুসলমানের উপর যে নির্যাতন নেমে আসবে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাদেরকে খুব তাড়াতাড়ি দেখবেন ভোমরা বর্ডারে, বেনাপোল বর্ডারে, হিলি বর্ডারে, বিভিন্ন জায়গায়, ওই রাজশাহীর গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বর্ডারে দেখবেন যে ঢল নেমে গেছে। ওই রোহিঙ্গাদের মতো আরাকান রাজ্যে যেভাবে নির্যাতন হয়েছিল, তারা কোনো মতো হয়তো পরিবারের 5 জন মানুষ, ছোট 2 মাসের বাচ্চাকেও পুড়াই মেরে ফেলছিল রোহিঙ্গায়, ওই আরাকানে বার্মা বাহিনী। আর যা 2-1 জন ছিল, মানে সেই ব্যাগেজ খেতা বালিশ নিয়ে তারা নাপ নদী পার হয়ে নৌকায় করে বা ওই নদী সাঁতরে এসে বাংলাদেশের টেকনাফে উঠে, এখনও তারা 8 লক্ষ মানুষ সেখানে আছে। কি দুর্বিষহ জীবন! একটা এলাকায় খোলা মাঠের ভিতর ছোট ছোট টঙ্গার পাইতে 8 লক্ষ মানুষ। কি মনে করেন একটা উপজেলায় অত মানুষ নাই? সেই সামান্য একটা জায়গায় তারা তাঁবু টানায় বসবাস করতেছে, জাতিসংঘ সামান্য কিছু সহযোগিতা দেয়, তাই খেয়ে তারা বাঁচে আছে। কি জীবন! আর এই কলকাতার এই স্বনামধন্য ধনাঢ্য সব ব্যক্তিগুলো, যারা প্রভাবশালী ব্যবসায়ী, ওখানে নিয়ন্ত্রণই করে ব্যবসা বাণিজ্য অর্থনীতি, সব মুসলমানরা কলকাতাতে, মুর্শিদাবাদের এই নবাব পরিবারের বিভিন্ন লোকজনে, সেই মানুষগুলো আজ মনে হয় ওই রোহিঙ্গাদের ভাগ্য বরণ করতে যাচ্ছে। এই পরিস্থিতি তৈরি হবে। এই বর্তমান নির্বাচিত যে মুখ্যমন্ত্রী হবে, তার বক্তব্য আর কেন্দ্রীয় সরকারের বক্তব্য তো অনেক আগের থেকেই, এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে বক্তব্য, তাতে নিশ্চিত থাকেন এরা এই পথেই যাবে। যত কিছুই করেন, ভালো বলেন, এরা এই নির্যাতনের পথেই যাবে। ভোট দেওয়ার পরে তাদের আসনগুলোতেও জেতার পরেও এরা বলতেছে ওরা আমাদেরকে ভোট দিন। এর অর্থ কী? ওই কথা বলে এদের নির্যাতন করে ওই দেশ থেকে খেদাবে, ওদের নাগরিকত্ব বাতিল করে দেবে। এই পরিস্থিতি তৈরি হবে। আর তার জন্য আমাদের বাংলাদেশ সরকারও জানে যে তাদের যে বক্তব্য, ভাষা, এই পথে তারা যাইতে পারে, সেভাবে সতর্ক আছে তারা আন্তর্জাতিক কূটনৈতিক দিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে আশা করি চেষ্টা করবে যে ওখানে সংখ্যালঘুদের উপর যেন নির্যাতন না হয়। আমরা সেটা চাই। সরকারকে বলবো আপনারা সুন্দরভাবে কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে এইগুলো যাতে না হয়। আর ওই জায়গায় ওই প্রভাব পড়লে নিশ্চিত থাকেন বাংলাদেশেও এর প্রভাব পড়বে, কিন্তু এটা আমরা চাই না। কারণ এই বাংলাদেশ হলো পৃথিবীর ভিতর সর্বোচ্চ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার জায়গা। এত ভালো অসাম্প্রদায়িক চেতনা নিয়ে পৃথিবীতে আর কোনো জায়গা, কোনো সম্প্রদায়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এত সুন্দরভাবে বসবাস আর কোনো জায়গা কেউ করে কিনা আমি প্রশ্ন ছুড়ে দিলাম সারা দেশবাসী, সারা বিশ্ববাসীর কাছে। যে আপনারা বলেন যে না, বাংলাদেশের চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য জায়গা আছে, আমি মনে করি নাই। সেই বাংলাদেশেও এর প্রভাব পড়বে।
আর যখন ভোমরা বন্দর ওই বেনাপোল বন্দরে লাখ লাখ লোক শরণার্থী হিসেবে দেশে ঢুকবে তখন কেমন লাগবে ভাই আপনাদের? আমি খুব কষ্ট পেয়েছি গত কালকে রেজাল্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক ভাইয়েরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ইউটিউবে ছাড়তেছেন, বিভিন্ন বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে বিভিন্ন জায়গায় যে ধন্যবাদ জানাই ওই শুভেন্দু অধিকারী জেতার পরে। সাথে আবার একটা বক্তব্য জুড়ে দিচ্ছেন 24 সালে শেখ হাসিনা সরকারের পতনের পরে ইন্ডিয়া যাওয়ার পরে সে বলেছিল শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে আমরা আবার এয়ারপোর্টে নিয়ে আবার দিয়ে আসবো ঢাকায়, ফুলের মালা গলায় দিয়ে তাকে আবার বরণ করে নিতে হবে, সেই বৈধ প্রধানমন্ত্রী। এই বক্তব্যটা আবার জুড়ে দিচ্ছেন 2 বছর আগের বক্তব্য, আর অনেক খুশি দেখাচ্ছে। আওয়ামী লীগের ভাইদেরকে বলি, এই পৃথিবীতে এখন 235 কোটি মুসলমান বসবাস করে। এই 235 কোটি মুসলমানের একেবারে জাত শত্রু, একেবারে অন্তরের শত্রু হলো, অন্তরের বিষ হলো এই শুভেন্দু অধিকারী। সে যেভাবে মুসলিম বিদ্বেষ, তার শুভেন্দুর জন্মই হয়েছে মনে হয় মুসলিম বিদ্বেষ নিয়ে। সেই মানুষটাকে নিয়ে আপনারা গর্ববোধ করেন, তাকে ধন্যবাদ জানান, স্যালুট জানান। আপনারা এরকম করেছিলেন ওই ট্রাম্প জেতার পরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে, যে 20 জানুয়ারি শপথ নেবে সে, 21 জানুয়ারি ইউনূস সরকারের উৎখাত করে শেখ হাসিনারা এনে বসায় দিবে। এটা করেছিলেন না আপনারা? ওরে খুশি, এরকম ধন্যবাদ জানাইছিলেন। যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিল 16 সালে হিলারি ক্লিন্টন, ইউনূস, হিলারি ক্লিন্টন আর ইউনূস একসাথে ভার্সিটিতে পড়তো আমেরিকায়। হিলারি ক্লিন্টন দেশের নির্বাচনে টাকা পয়সা দিয়েছিল নির্বাচন করার জন্য, এটা ট্রাম্প জানে তাই এই যে ট্রাম্প ক্ষমতায় আইসে এসে ইউনূসরে ধরবে। কি হয়েছে ভাই? আওয়ামী লীগের ভাইদের বলছে কি হয়েছে? ট্রাম্প এসে ইউনূসরে সরাই হাসিনারে বসায় গেছে। উল্টে আরও দেখেন ট্রাম্পের সাথে করলো ভালো সম্পর্ক, চুক্তি টুক্তি করে দেখেন ইউনূস কি দেখায় গেল। তা আপনারা আমেরিকার প্রেসিডেন্টের কথা মাইনে নিলাম, সে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, সে পারে এগুলো করতে, কাউরে সরাই কাউরে বসাতে। যেমন পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খানরে সরাইয়ে সেখানে শাহবাজ শরীফরে বসাইছে। বাংলাদেশেও আপনাদের বক্তব্য যে আমেরিকার ইন্ধনে ওই আমেরিকার ডিপ স্টেটে এই সরকার পতন ঘটাইছে, হাসিনারে সরাইয়ে ওই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব বসছে, তখন জো বাইডেন ছিল তার পক্ষের শক্তি ছিল, ধরে নিলাম। তা আমেরিকা এগুলো পারে, সেটা মানানসই। কিন্তু এটা ভারত রাষ্ট্রেরও প্রধানমন্ত্রী না, ভারত রাষ্ট্রের কেউ না, ভারতের 29টা রাজ্যের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মানে কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রীর সমান। মানে বাংলাদেশ যে সরকার আছে, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর সমান তার ক্ষমতা বা পাওয়ার বা যাই বলেন। তা সেই শুভেন্দুরে দিয়ে আপনারা আশা করেন যে আবার মনে হয় হাসিনারে বসায় দেবে, কারণটা কি? বলতে পারেন যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের দীর্ঘ বর্ডার আছে, অনেক আন্তর্জাতিক জাতীয় স্বার্থ সংশ্লিষ্টতা আছে। তাতে কি হয়েছে ভাই? ওতে কিছুই হবে না। আপনারা তো দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে। দেউলিয়া না হলে শুভেন্দুরে নিয়ে আশা করতে পারেন আপনারা যে মুসলিম নিধনের কষাই, তারে দিয়ে আপনারা আশা করেন, তারে দিয়ে আশা করতেছেন হাসিনারে বসায় দেবে। আওয়ামী লীগের মনে ভালো হলো, খুব আওয়ামী লীগের ভাইদের সারা রাত ভরে দেখলাম আপনাদের বিভিন্ন ফেসবুকে পোস্ট, কত খুশি আপনারা। শুভেন্দুর কিছু করার আছে এদের ব্যাপারে? সে ওই বিরোধী দলে ছিল তখন ক্ষমতায় কিছু না, তাও অনেক বড় বড় কথা বলিছে 24 সালে 25 সালে। সেই কথাও বলছে যে বাংলাদেশের মানুষ আমরা তাদের খাওয়াই পড়াই বাঁচায় রাখি, আমরা না খাওয়ালে তারা বাঁচবে না। আসলে কি তাই ভাই? 1.5 বছর বাংলাদেশ কিছুই আনে নাই ইন্ডিয়ার থেকে, ইউনূস সরকার যোগাযোগই রাখে নাই, চলে নাই বাংলাদেশ, খুব ভালো চলছে। এখন এসে ভালো চলিছে ওই গত 1.5 বছর ইউনূস আমলে, ভারত ছাড়াই। আর ভারতের সাথে যোগাযোগ করবেন মানে মরলেন। কারণ হলো 47 সালে এই দেশ ভাগই হয়েছিল হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তা তারা জীবন ভরে আমাদেরকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে, কিন্তু আমরা সেটা করি না বাংলাদেশিরা, মুসলমানরা। কিন্তু তারাই বিরোধটা জমায় রাখে। ঠিক সেইটা তারা ওপেন বলে, রাষ্ট্রীয়ভাবে বলে। রাষ্ট্রের ক্ষমতায় যে রাষ্ট্রীয় পর্যায়ে গেলে দেশের সকল নাগরিক, কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, সবাই ওই রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্র তার সব কিছুর দায়িত্ব নিতে বাধ্য নেয়। আর সেখানে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যে ক্ষমতাসীনরা যদি বলে যে এই হিন্দু মুসলমান বিভেদ করে, সংখ্যালঘুকে নির্যাতন করে, তাহলে কত খারাপ তারা ভাবতে পারেন? সারা জীবন আপনি বন্ধুত্বের চেষ্টা করবেন, তারা বন্ধুত্ব করবে না। আর তাদের জন্য আপনারা পোস্ট দেন, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। কেন? সে কি, আমরা তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আর অধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলো পুরো ভারতটা, তাদের সরকার হলো কেন্দ্রীয় সরকার, মোদি প্রধানমন্ত্রী।
তা সেখানে শুভেন্দু হলো ওই জায়গার রাষ্ট্রের একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, প্রোটোকল অনুযায়ী, রাষ্ট্রের রুলস অফ বিজনেস অনুযায়ী আমরা তো তারে শুভেচ্ছাই জানাতে পারি না। আমরা শুভেচ্ছা জানাতাম যদি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত তো ভারত রাষ্ট্রের, সেটাও যে মোদি হয়েছে 24 সালে, তারা ধন্যবাদ জানাইছে, এটা রাষ্ট্রীয় প্রোটোকল। কিন্তু এই একজন মুখ্যমন্ত্রী প্রদেশে তার এই প্রোটোকল অনুযায়ী তারে শুভেচ্ছা জানানো যায় না। তাহলে আমরা কি ওই পশ্চিমবঙ্গ রাজ্যের পাশের রাজ্য বিহারের বাসিন্দা নাকি আমরা, যে এক রাজ্যের বাসিন্দারা আর এক রাজ্যের মুখ্যমন্ত্রীরে ধন্যবাদ জানাইছে? এটা মানানসই? কিন্তু আমরা কি তাই? আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের পতাকা থাকে, সেনাবাহিনী থাকে, ওই সশস্ত্র বাহিনী থাকে, তারপরে তার রাষ্ট্রে জাতিসংঘে তার রাষ্ট্র হিসেবে নাম থাকে। আমরা তাই, আমরা এত সম্মানের অধিকারী। ভারত রাষ্ট্রটাও তাই, সেই রাষ্ট্রের একটা অংশ, তারা ওই রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ধন্যবাদ জানাতে পারে না আর এক দেশের মানুষ, সরকারও পারে না। সরকারও যদি দেয় ধন্যবাদ জানায় তারে, আমি মনে করবো বুকার স্বর্গে বাস করে তারে ধন্যবাদ জানাইছে, সে ধন্যবাদ জানাতে পারে কেন্দ্রীয় সরকারকে। ধন্যবাদ জানাক, যাই জানাক, তার সাথে মিছিল মিসিং যাই করবে। অনেকে বলে না মমতা তিস্তার পানি দেয় নাই, শুভেন্দু দিবে না। পাগল হয়েছেন নাকি আপনারা? নিজের জমিতে সেচ দিতে পারে না, নিজের জমি সেচ না দিয়ে সে আর এক জায়গায় পানি দেবে। এটা মমতাও করছে, তার দেশের মানুষ তারে মেরে ফেলতো যদি বাংলাদেশে পানি দিত, ফারাক্কার পানি বা তিস্তার পানি, তাহলে তারে মেরে ফেলতো। সে ওই জন্যই সে পারে নাই দিতে ইচ্ছা থাকলেও। আর শুভেন্দু দেবে, আপনারা এই কথা ভাবেন কি? কালকে আমার সামনে একজন বলতেছে, আওয়ামী লীগের নেতা, যে শুভেন্দু আইসে মনে হয় তিস্তার পানি ছাড়বে। বললাম পাগল হয়ে গেছেন, নিজের জমি সেচ না দিয়ে আর একজনের জমিতে সেচ দেবে পানি দিয়ে, তাই না? আর কোনো কথা না। তা আপনারা যেটা করছেন ভাই, আপনাদের প্রমাণ করে দিয়েছেন যে আমরা আওয়ামী লীগ রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছি। রাজনীতিতে দেউলিয়া না হলে আপনারা ট্রাম্প ক্ষমতা আসছে 20 তারিখ জানুয়ারির 20 তারিখ 25 সালে শপথ নেওয়ার পরেই এদেশ জিতে এদেশে শেখ হাসিনারে বসায় দেবে, ইউনুস রেখে যায় দেবে। এইটা যখন ভাবতে পারেন, ভাইবে শুভেচ্ছা জানান, মিছিল দেন। ঢাকা শহরে আমেরিকার পতাকা নিয়ে আপনারা মিছিল দিয়েছেন ট্রাম্পের পক্ষে জিতার পরে। সি সি সি। আর এই শুভেন্দুর কাণ্ডেও আপনারা তাই ঘটালেন। আপনারা কি জানেন যদি 4 কোটি মানুষের শরণার্থী হিসেবে বাংলাদেশে ঠেলে দেয়, 1 কোটি মানুষকে মারে ফেলে অবস্থাটা কী হবে? এবং সেগুলো 100% মুসলমান, তখন কি হবে? আপনার লজ্জা শরম করে না? মুসলমান জাতি হয়ে, মুসলমান নামধারী, মুসলমান নাম নিয়ে এই আপনারা এই আওয়ামী লীগ করেন বলে আপনারা তার শুভেচ্ছা জানান কোন কারণে? দরকার নেই, কেন শুভেচ্ছা জানাবেন? আপনারা শুভেচ্ছা জানাবেন ওই দেশের প্রধানমন্ত্রী নির্বাচন হলে সেই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানাবেন। রাষ্ট্র টু রাষ্ট্র, রাষ্ট্র টু রাষ্ট্র আলোচনা হয়, সব কিছু হয়। শুভেন্দু কেডা? পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তার ধন্যবাদ জানান। আর ধন্যবাদ জানায় আপনারা বহুত বাহাদুরি নিচ্ছেন, শেখ হাসিনার পক্ষে কথা কয়েছে, সেই বক্তব্য জুড়ে দেন সাথে। কোন কারণে? আপনারা রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছেন, আপনাদের মূর্খতার পরিচয় পাচ্ছে। আপনি কি জানেন যে আওয়ামী লীগ এখন যে কোণঠাসা অবস্থায় আছে, তার নিবন্ধন বাতিল হয়ে আছে, আইন করে তার কার্যক্রম বন্ধ আছে। এই আওয়ামী লীগরে সহজে ছাড় দিবে না বর্তমান যারা সরকার আছে বা ভবিষ্যতেও যারা আসবে। আওয়ামী লীগের একমাত্র পথ হলো হয়তো আবার তাদের আন্দোলন সংগ্রামের পথে যাইতে হতে পারে। আর আন্দোলন সংগ্রাম মানে কি জানেন তো? জনগণের সম্পৃক্ততা থাকতে হয় তাতে। যেমন 24 সালে জনগণ নামে একটা ঘটনা ঘটাই দিয়েছে। জনগণ না আসলে পারতো এই লাখ লাখ মানুষ রাস্তায় না নামলে? তো আওয়ামী লীগেরও যদি আবার তার রাজনৈতিক অধিকার, তারপরে তার এই নাগরিক অধিকার, তারপরে তার ওই গণতান্ত্রিক অধিকার যদি আদায় করতে হয়, তার নিবন্ধন ফিরে পাইতে হয় আন্দোলন সংগ্রাম করে, তখন আপনাদের জনগণ লাগবে না আন্দোলনে? না আপনারা 2-1 পাতি নেতা ছাতি নেতায় রাস্তায় নেমে আদায় করে নিতে পারবেন আপনাদের গণতান্ত্রিক অধিকার? সম্ভব? পারবেন না। জনগণের সম্পৃক্ততা লাগবে। সারা দেশের জনগণ যদি আপনাদের সাথে মাঠে নামে আন্দোলন সংগ্রাম করেই আওয়ামী লীগের অধিকার ফিরায় আনতে পারবেন। তা সেই জনগণের সম্পৃক্ততা হতে হলে, জনগণকে সম্পৃক্ত করতে হলে আপনি কি শুভেন্দুরে সাধুবাদ জানায়, শুভেন্দুরে শুভেচ্ছা জানায় পারবেন জনগণের? কারণ সেই সারা পৃথিবীর 235 কোটি মানুষেরই কষাই হলো এই শুভেন্দু অধিকারী। তা শুভেন্দু অধিকারীর মতো মানুষের শুভেচ্ছা ধন্যবাদ জানায় তার পক্ষে কথা বলে আপনারা কোনোদিনই দেশের 20 কোটি মানুষের সমর্থন পাবেন? কোনো একটা সাধারণ জনগণ আপনাদেরকে সাপোর্ট দিবে? যখনই আন্দোলন সংগ্রামে যাইতে হবে আপনার অধিকার ফিরে পাওয়ার জন্য, তখন এই জনগণ বলবে যে শুভেন্দু এসে আন্দোলন করে তোমার বাঁচাই দিক। আপনারা তো দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে। আর শুভেন্দুর পক্ষে যেই এই পোস্টগুলো দিয়েছেন, এ দেওয়াতে আপনাদের রাজনীতি শেষ হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের। আপনারা একেবারে ধ্বংস হয়ে গেছেন, আপনারা একেবারে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছেন, আপনারা আর এগোতে পারবেন না। আমি অনুরোধ করব যত ভাইয়েরা, যত হাজার, যত লক্ষ ভাইয়েরা বোনেরা এই আওয়ামী লীগের লোকজনে আপনারা যে পোস্ট দিয়েছেন শুভেন্দুরে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই, আপনারা প্রত্যাহার করুন ওই পোস্টগুলো, সব মুছে দেন।
মুছে দিয়ে ফিরতি পোস্ট দেন যে ভুল করেছিলাম, শুভেন্দুকে ধন্যবাদ জানাইছিলাম, ধন্যবাদ প্রত্যাহার করে নিলাম। আর যদি এই ভুল বুঝে থাকেন জনগণ, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা মাপ চাচ্ছি, ভুল করেছি, না বুঝে পোস্ট দিয়েছি, এটা ঠিক না, আপনারা কিছু মনে করেন না। কারণ এই আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের অধিকার ফিরে পেতে হবে আপনাদের, পরিস্থিতি যা দেশে বোঝা যাচ্ছে। তো সেইটা করতে হলে আপনাদের সারা দেশের জনগণ লাগবে সাথে। শুভেন্দুরে পোস্ট দিয়ে শুভেন্দুর পক্ষে কথা বলে সেই সাপোর্ট পাবেন না কোনোদিনও মানুষ থেকে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। অলরেডি কয়েক ঘন্টায় জনবিচ্ছিন্ন হয়ে গেছেন পাবলিকের থেকে, যে শুভেন্দুর মতো মানুষকে শুভেচ্ছা জানায় আওয়ামী লীগের লোকজন, যে মুসলিম নিধনের কসাই, তার মতো মানুষকে আপনারা সাপোর্ট করেন। ভালোই সমস্ত পোস্ট মুছে ফেলে তারপরে পোস্ট দেন আমি শুভেন্দুর শুভেচ্ছা জানাইছিলাম। আসলে এটা রাষ্ট্রীয় প্রোটোকলে পড়ে না, কারণ পশ্চিমবঙ্গ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ না। স্বাধীন সার্বভৌম দেশ ভারত, সারা ভারতের সর্বভারতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জিতলে সেটা দিলে ওটা প্রোটোকল অনুযায়ী মানানসই। কিন্তু এই একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই ধন্যবাদ দেয় রাষ্ট্র হিসেবে, আমরাও তাহলে একটা রাজ্যের পর্যায়ে পড়ে যাই, আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পড়ে না। আপনারা ভুল করছেন। আপনারা এত মূর্খ কেন? আপনারা রাজনৈতিক সচেতন না কেন? আপনাদের কত সচেতন হতে হবে জানেন? রাজনৈতিক জ্ঞান কত অর্জন করতে হবে? কারণ আপনাদের সামনে সংগ্রাম করতে হবে আপনাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, আওয়ামী লীগের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য, আওয়ামী লীগের কার্যক্রম চালু করার জন্য, আওয়ামী লীগের এই গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, নির্বাচনী অধিকার, এইগুলো ফিরে পাওয়ার জন্য আপনাদের খুব শিগগিরই এই অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে জনগণকে সাথে নিয়ে। তো জনগণকে সাথে নিয়ে এত দূরের কথা, শুভেন্দুর পক্ষে পোস্ট দিলে একটা জনগণও আপনাদের সাথে থাকবে না। যারা আছে সাধারণ জনগণ আওয়ামী লীগের সাথে, এরাও দূরে চলে যাবে যে সি আওয়ামী লীগের লোকজন শুভেন্দুর মতো মুসলিম নিধনের কসাইকে সাপোর্ট দেয়, তাকে ধন্যবাদ জানায়। এটা ভুল করছেন। আপনারা দ্রুত এখান থেকে ফিরে আসুন, আর নতুন কোনো পোস্ট হবে না তার পক্ষে। যা দিচ্ছেন সব মুছে ফেলেন, সব ডিলিট করে দেন, না দিলে আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল। এই কয়েক ঘন্টায় দেশের অন্তত 5 কোটি মানুষের সমর্থন হারাইছেন আপনারা, 5 কোটি মানুষের হৃদয় থেকে আপনারা মুছে গেছেন। এই আওয়ামী লীগের লোকজন যারা এই পোস্টগুলো করছেন, এটা আপনারা করেন না। আপনারা দ্রুত এখান থেকে ফিরে আসুন, আর শুভেন্দুর মতো কসাইয়ের সাপোর্ট দিয়েন না। আল্লাহ করেন যাতে কেন্দ্রীয় সরকার তারে বলে দেয় যে এই শুভেন্দু, তুমি কোনো সম্প্রদায়ের উপর নির্যাতন চালাবার না। নির্যাতন তো খালি ওই বাংলাদেশে ঠেলে ফেরত পাঠাবে তা না, তাদের মা বোনরা এখন রাস্তায় চলতে পারবে না ঠিক মতো। একমাত্র মুর্শিদাবাদ জেলায় ছিল যেখানে 22টা বিধানসভা সিট, সেই জায়গাও তারা জিতে গেছে। তার মানে মুসলমানরা ভোট দিছে, সেখানে হলো 77% মুসলমান মুর্শিদাবাদ জেলায়, আর 23% হিন্দু। এই সেই নবাব সিরাজদৌলার জেলা সেই মুর্শিদাবাদে, সেখানেও 22টা সিট, তারা প্রায় 15টা সিট জিতেছে। তার মানে মুসলমানরা ভোট দিছে। এখন তাকে মারবে বলে বলতেছে যে মুসলমানদের ভোট আমি পাই নাই, আমি হিন্দু ভোটে জিতেছি। এই মুর্শিদাবাদের মুসলমানরা, ওই নবাব পরিবারের অনেক উত্তরসূরি ওখানে আছে, তারাও এই নির্যাতনের শিকার হবে। খালি বাংলাদেশে ঠেলে দেওয়া না, তাদের ভোটার অধিকার বাতিল করবে, কৌশলে ভোটার লিস্টেতে নাম বাদ দিবে। তারপরে তারা রাস্তাঘাটে মা বোনরা চলতে পারবে না। ওই কাশ্মীরের মতো যে হত্যা ধর্ষণ চলতেছে, 6 জন মানুষের জন্য একজন সেনাবাহিনীর সদস্য মেশিন গান নিয়ে তাকে পাহারা দেয়। কাশ্মীরে 6 লক্ষ সেনা নিয়োগ আছে একমাত্র কাশ্মীর রাজ্যে, সেখানে মানুষ মোটে 36 লাখ। এইভাবে শুরু হবে। আপনারা আল্লাহ করেন, দোয়া করেন যে আল্লাহ এরা যেন ভালোভাবে থাকে, এদের উপর যেন নির্যাতন না হয়। গত এই যে 85 বছরের ভারতে তারা যেভাবে ভালোভাবে থাকছে, এইভাবেই যেন থাকে। আর আপনারা মুসলমানের সন্তান হয়ে শুভেন্দুর মতো কসাইয়ের বিরুদ্ধে পক্ষে পোস্ট দেন। আপনাদের জ্ঞানের পরিধি বাড়ান। এই মূর্খতা নিয়ে আপনারা আর আওয়ামী লীগ দলে থাকতেও পারেন না, আর আওয়ামী লীগ এইভাবে চলতেও পারে না। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনারা বিজ্ঞজন হয়ে পরিস্থিতি মোকাবেলা করে আওয়ামী লীগকে আবার সামনে আনেন, সেই ব্যবস্থা করেন। সেটা সরকারের সাথে আলোচনা করেই হোক, ওই আত্মসমালোচনা করেই হোক। আওয়ামী লীগের যারা ভুল ত্রুটি করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বা নিজেদের দোষ ত্রুটি স্বীকার করে সরি বলে জনগণের সামনে আগামীতে আবার ভালো কিছু করতে পারবো, আওয়ামী লীগ এসে ভালো কিছু করবে। ওই শেখ হাসিনা তার পরিবারের 48 জন সদস্যরে এমপি মন্ত্রী বানাইছিল, 22 মেয়র বানাইছিল ঢাকা দক্ষিণের, এইগুলো করে নিজেই দলটা শেষ করে দিয়েছে। আর পারিবারিক সব কিছু প্রতিষ্ঠা করতে যে এইগুলো আত্মসমালোচনা করেন আপনারা, করে দলকে কীভাবে এগোনো নিয়ে যায়। আর শুভেন্দুর পক্ষে পোস্ট দিলেন মানে দলটাই শেষ করে দিলেন। একটা মানুষ জীবনে ভবিষ্যতে আপনারা আর কাছে পাবেন না যে আন্দোলন করে আওয়ামী লীগের অধিকার আদায় করতে হবে। একটা লোকও আপনাদের সাথে যাবে না। আপনারা দ্রুত শুভেন্দুর পক্ষে যত পোস্ট দিচ্ছেন
সেইগুলো মুছে ফেলেন, মুছে ফেলে স্বাভাবিক আপনারা ভালো কথা বলেন যেভাবে চলতেন, অন্তত এই বিষয়টার থেকে ফিরে আসেন। কারণ সামনে ভয়াবহ একটা দুর্যোগ অপেক্ষা করতেছে, ঠিক ওই টেকনাফের বর্ডারের মতো এই ভোমরা, বেনাপোল, হিলি, তারপরে ওই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, এই বর্ডারগুলোতে দেখবেন যে কী শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি, একেবারে খুব তাড়াতাড়ি। শপথটা নিয়ে খালি মন্ত্রিসভা সেটিং করে বসে যাক, তারপর দেখেন যে নির্যাতন কাহাকে বলে, কত প্রকার কী কী সব দেখতে পারবেন। তা দয়া করে আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ, আপনারা আর এই মূর্খতার পরিচয় দিয়েন না, আপনারা বিজ্ঞজনের পরিচয় দেন, পরিচয় দিয়ে শুভেন্দুর পক্ষে অন্তত কথা বলেন না। আপনারা একটা জিনিস করেন, সেটা হলো ভালো, যে অসাম্প্রদায়িক চেতনায় ভারতীয় উপমহাদেশে বিরাজ করুক, সব ধর্মের জনগণ মিলেমিশে সুন্দরভাবে চলুক, অতীতের মতো আমাদের বাংলাদেশের যে সম্প্রীতি বজায় আছে সেটাও থাক, আমরা সবাই সব ধর্মের লোকজন, ধর্ম মতপথ বিভিন্ন থাকবে, সেটা সারা জীবনই থাকবে, থাকুক, কিন্তু আমরা যেন মিলেমিশে চলতে পারি। সবার উপর মানুষ সত্য, তাহার উপর কেউ নাই, এই চিন্তা ভাবনা নিয়ে যেন আমরা চলি। দোয়া করেন যেন শুভেন্দুরও শুভবুদ্ধির উদয় হয়, সেজন্য আর এই মুসলিমদের বিরুদ্ধে কথা না বলে এবং মুসলিম নিধনের পথে সে না এগোয় ক্ষমতা পেয়ে, এই দোয়া করেন। এটা হলো ভালো কাজ। বরং আপনারা এই পোস্ট ডিলিট করে দিয়ে আপনারাই পোস্ট দেন যে শুভেন্দু অধিকারী, আপনার ভিতর শুভবুদ্ধির উদয় হোক, শুভবুদ্ধির উদয় হয়ে আপনি সব সম্প্রদায়ের লোকজনকে নিয়ে সহ অবস্থান নিয়ে ওই পশ্চিমবঙ্গ রাজ্যে যাতে সবাই বসবাস করতে পারে অতীতের মতো। যেহেতু 3 ভাগের 1 ভাগ সংখ্যালঘু মুসলমান, ওই 2 ভাগ মানুষের সাথে এই 1 ভাগ মানুষকে মিলেমিশে সবাই যাতে চলতে পারে, সেই ব্যবস্থা আপনি করুন। তাতে ভবিষ্যতে আপনার জন্য আরও ভালো হবে। ক্ষমতা কারো চিরস্থায়ী না, আপনি এই দৃষ্টান্ত স্থাপন করে আপনার ক্ষমতা চিরস্থায়ী করুন, আমরা তখন আপনার জন্য দোয়া করব।